বাংলাদেশে অমিত শাহের জোড়া অস্ত্র, অপরাধীদের আড়ালের অভিযোগে শান এবং হিন্দুত্ব ঠিক করে দিলেন টার্গেটও। 24-এ বাংলা থেকে 30 চায় বিজেপি। भारत माता की जय श्री राम। বাংলায় পদ্ম ফোটাতে অমিত শাহের জোড়া অস্ত্র, অপরাধীদের আড়ালের অভিযোগে শান এবং হিন্দুত্ব। संदेश खाली वालों को दंड देने का चुनाव है। 500 साल के बाद रामलल्ला अपने भव्य घर के अंदर अपना बर्थडे मनाएंगे, रामनवमी बनाएंगे। মালদার মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট লোকসভা কেন্দ্র, এই দুই কেন্দ্রে প্রার্থীর সমর্থনে বুধবার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে সভা করেন অমিত শাহ। 2014 में हम आए थे, बंगाल की जनता ने सिर्फ 2 सीटें दी थी। फिर 19 में आए, आपने 18 सीटें दी। अब 2024 में 18 से बढ़ाकर 30 करनी है और 370 पार करना है। 24-এ পদ্মের টার্গেট 30। এই লক্ষ্যে পৌঁছতে বাংলায় এসে অমিত শাহের জোড়া হাতিয়ার, অপরাধীদের আড়ালের অভিযোগে শান এবং হিন্দুত্ব। অপরাধীদের আড়াল করার অভিযোগে সরব হতে শাহ এদিন হাতিয়ার করেন সন্দেশখালী ও ভূপতিনগরের ঘটনাকে। संदेश खाली जैसी शर्मनाक घटना में भी आप पॉलिटिक्स कर रही हो। सालों तक आपके नाक के नीचे महिलाओं पर अत्याचार होता रहा। जब इसको पकड़ने गए, ईडी पर पथराव किया, जब हाई कोर्ट ने कहा तब सरेंडर किया। तृणमूल कांग्रेस को जिताने का मतलब है संदेश खाली की तरह अत्याचार करने की छूट, और मोदी जी को जिताने का मतलब है सोनार बांग्ला की रचना करना। एक बम ब्लास्ट हुआ था 22 में भूपति नगर में, 3 लोग मारे गए। इसकी जांच हाई कोर्ट ने एनआईए को दी, और ममता दीदी एनआईए पर केस रजिस्टर कर बम ब्लास्ट करने वालों को बचाना चाहती है। ममता दीदी शर्म करो, शर्म करो। आप बम ब्लास्ट के आरोपियों को बचाना चाहती हो। हाई कोर्ट ने एनआईए को जांच दी है, सबको उल्टा लटका कर सीधा कर दिया जाएगा, आप चिंता मत करिए। পর্যবেক্ষকদের একাংশের মতে এদিন দক্ষিণ দিনাজপুরের সভা থেকে মেরুকরণের অস্ত্রেও শান দেন অমিত শাহ। 370 ধারা বিলোপ, কাশ্মীর, 3 তালাক থেকে রাম মন্দির, এ সবই শোনা গেল শাহের ভাষণে। ये ममता दीदी, ये कांग्रेस पार्टी, ये कम्युनिस्ट, ये सभी इकट्ठा मिलकर 70 साल से राम मंदिर को अटका रहे थे, भटका रहे थे, लटका रहे थे। मोदी जी ने 5 ही साल में केस का चुकादा भी आ गया, भूमि पूजन भी हो गया, और 22 जनवरी को भव्य राम मंदिर का निर्माण भी हो गया। 500 साल के बाद रामलल्ला अपने भव्य घर के अंदर अपना बर्थडे मनाएंगे, रामनवमी बनाएंगे। মালদা উত্তর লোকসভা কেন্দ্রে সংখ্যালঘু ভোট প্রায় 45%, বালুরঘাটে 29%। পর্যবেক্ষকদের একাংশের মতে এই অঙ্ক মাথায় রেখেই এদিন হিন্দুত্বের তাস খেলার চেষ্টা করলেন শাহ। মালদা উত্তর ও বালুরঘাট সীমান্তবর্তী এলাকা, পাশেই বাংলাদেশ। এদিন বুনিয়াদপুরে সভা থেকে তাই সিএএ এবং অনুপ্রবেশ নিয়েও সুর চড়ান শাহ। हमने एक कानून पारित किया है सीएए का। ममता दीदी बंगाल के लोगों को गुमराह करे। जितने भी शरणार्थी आए हैं सीएए में एप्लीकेशन करे, किसी पर कोई केस नहीं होने वाला है। ये मोदी सरकार का कानून है, उनको नागरिकता मिलती है। आपको क्या तकलीफ हो रही? घुसपैठियों को लाल जाजम बिठाकर स्वागत करती हो, रोहिंग्या का स्वागत करती हो। बंगाल के सारे शरणार्थी भय मुक्त होकर अप्लाई करे। নিউজ 18 বাংলা। নির্বাচনের মুখে রাজ্যের দুর্গতদের বঞ্চনাকে ইস্যু করে জোরদার প্রচারে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস। আজ রাজ্যপালের সঙ্গে দেখা করে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, জলপাইগুড়ি দুর্গতদের বাড়ি তৈরির অনুমোদন দিচ্ছে না কমিশন।
প্রাকৃতিক বিপর্যয় শিকার এই মানুষগুলো আশ্রয় চেয়েছিল। খোদ মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন নির্বাচন কমিশনের অনুমোদন পেলেই বাড়ি তৈরি করে দেওয়া হবে। মনে রাখবেন, ঝড়ে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারে ৫,০০০ মানুষের বাড়ি নষ্ট হয়ে গেছে। সরকার বলল আমরা বাংলার বাড়ি করে দিতে চাই, আমরা বাংলার বাড়িতে ১,২০,০০০ টাকা করে দিই। ইলেকশন চলছে বলে ইলেকশন কমিশনের পারমিশন নিতে হয়, যেহেতু এমসিসি কোর্ট চলছে। আজকে ৬ দিন আগে চেয়ে বলেছি, এখনো পর্যন্ত পারমিশন দেয়নি। তুমি তো শুধু বলবে হ্যাঁ তুমি করো, টাকাটা আমার, টাকাটা বিজেপির নয়, ওদের পকেটের নয়, টাকাটা আমরা দিচ্ছি। 10 দিন পার হলেও রাজ্য সরকারের সেই আবেদনে নির্বাচন কমিশন আপত্তি জানিয়েছে বলে দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইলেকশন কমিশনের তরফ থেকে রাজ্যকে জানিয়ে দেওয়া হয় যে নতুন বাড়ি তৈরির ক্ষেত্রে রাজ্যকে পারমিশন ইলেকশন কমিশন দিচ্ছে না। রাজ্যকে বলা হয়েছে তুমি ড্যামেজ দিতে পারো, আংশিক যদি ক্ষয়ক্ষতি হয়ে থাকে তাহলে ৫,০০০ টাকা ড্যামেজ, আর যদি একটু বেশি হয় তাহলে ২০,০০০ টাকা ড্যামেজ। আপনি বাড়ির টাকা দেবেন না, আবার রাজ্য যখন বাড়ির টাকা দেবে আপনি অনুমতিও দেবেন না। না ঘর বানাউঙ্গা না ঘর বানানে দুঙ্গা, না ঘর দুঙ্গা না ঘর দেনে দুঙ্গা, না আবাস বানাউঙ্গা না আবাস বানানে দুঙ্গা। এটা হচ্ছে ভারতবর্ষের শাসক দল অর্থাৎ বিজেপির মডেল। শুধু তাই নয়, অসমে উৎসব ভাতার সঙ্গে তুলনা টেনে দুর্গত মানুষদের বঞ্চিত হওয়ার এই ঘটনাকে নির্বাচনের ইস্যু করতে চলেছে তৃণমূল। গত পরশুদিন আসামে বিহু সেলিব্রেট করার জন্য রাজ্যের ২০০০ কমিটিকে ইলেকশন কমিশন অ্যাপ্রুভাল দিয়েছে যে ১.৫ লক্ষ টাকা করে দেওয়া যেতে পারে এমসিসি চলাকালীন। আর বাংলায় যখন ১৬০০ লোকের বাড়ির প্রয়োজন তখন ঘরের টাকা দেওয়ার অনুমতি দিল না। আমরা এই কারণে বিজেপিকে বাংলা বিরোধী বলছি। কমিশনের সিদ্ধান্তে চাপে পড়ার কথা অস্বীকার করলেও পাল্টা যুক্তি দেওয়ার চেষ্টা বিজেপির। রাজ্য সরকার চাইছে আমরা বিরাট ঢাকঢোল পিটিয়ে নতুন বাড়ি করে দিচ্ছি নির্বাচনের আগে, এটা প্রচার করবে। ঝড়ে দুর্গত মানুষদের পাশে না দাঁড়িয়ে তার মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনাকে টেনে আনলো, তারপরে নিজেরা ঘর বানিয়ে দেবেন বলে একটা রাজনৈতিক প্রচারে নেমে পড়লো। তারপরে কি করে সেখানে ঘর বানাতে দেওয়া সম্ভব নয়? প্রধানমন্ত্রী আবাস যোজনা যেভাবে তৈরি হয় সেভাবে ঝড়ে দুর্গতর বাড়ি তৈরি হয় না। পঞ্চায়েত নির্বাচন থেকেই কেন্দ্রীয় বঞ্চনাকে হাতিয়ার করছে তৃণমূল কংগ্রেস। সাফল্যও মিলেছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর মেরা বুথ সবসে মজবুত অনুষ্ঠানে এই সমস্যার কথা উল্লেখ করেছিলেন मालदार एक साधारण बीजेपी कर्मी। ये जो प्रधानमंत्री आवास योजना है ग्रामीण और जो मनरेगा प्रकल्प है 100 दिन के जो काम, तो गांव के लोग हर लोग अधिकांश लोग ही ये समझ रहा है कि केंद्रीय सरकार इस योजना में जो आने वाले रुपए है ये बंद करके रखा है। बताना पड़ेगा कि ये पैसे सब खा गए हैं, बीच में गलत किया है, हिसाब नहीं दिया है। ये बात हम कार्यकर्ताओं को घर घर जाके बतानी होगी। जन्म भी नहीं हुआ, इनके नाम लिख दिए थे, तो ये बात बताना चाहिए ताकि लोगों को विश्वास हो जाएगा। ফলে ২৪-এর নির্বাচনেও জলপাইগুড়ির দুর্গতদের বঞ্চনার ইস্যুকে হাতিয়ার করে লাভ দেখছে তৃণমূল কংগ্রেস। নিউজ 18 বাংলা। পাহাড়ে নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্ত। পার্থ ভৌমিক ও অরূপ বিশ্বাসের নামে অভিযোগ শুভেন্দুর। ভোটের ময়দানে না পেরে সম্মানহানির চেষ্টার অভিযোগ পার্থর। পাহাড়ে যা 400 সামথিং রিক্রুটমেন্ট হয়েছে পুরোটাই স্কুল সার্ভিস কমিশনের যে নর্মস আছে সেটা বাদ দিয়ে জিটিএ থেকে নিয়োগ করেছে এবং এর সঙ্গে সরাসরি অনেক থাপা যুক্ত, এর সঙ্গে কিছুটা হলেও বিনয় তামাং যুক্ত, আর সাথে অরূপ বিশ্বাস এবং পার্থ ভৌমিক। অরূপ বিশ্বাস সরাসরি যুক্ত এবং যে বিপুল পরিমাণ টাকা রিক্রুটমেন্টে তোলা হয়েছিল এর বড় অংশ অরূপ বিশ্বাসের হাত দিয়ে কলকাতায় এসেছে। শুভেন্দু অধিকারী অরূপ বিশ্বাস আর আমার নাম বলেছে, আমাদের নাম জড়িয়ে যায়নি কোথাও। আমি চিঠি দিয়েছি বিনয় তামাংকে, তাহলে তো তার বিরুদ্ধে আমার পুলিশে এফআইআর করতে হবে, কারণ বিনয় তামাংকে আমার সাথে কোনো আলাপই নেই, তো চিঠি দেবো কোথা থেকে? আমি মানহানি মামলার চিঠি পাঠাচ্ছি শুভেন্দু বাবুর কাছে। ভোট যুদ্ধে না পেরে ব্যক্তিগত চরিত্র মেলাইন করার চেষ্টা করছে মানুষের কাছে। দিলীপের খেলা হুঁশিয়ারি। প্রচারে বেরিয়ে ভোটারকে আশ্বস্ত করতে গিয়ে চড়া সুর বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীর। খেলা দিলীপ ঘোষ খেলা জানে, আমার কাছে শিখেছে ওরা, এবং খেলবো না।
লোককে আর ওখানে যত গুন্ডা ছিল ভোট দেওয়ান বেরিয়ে বাড়ি থেকে প্রচারের মাঝে প্রার্থীকে প্রশ্ন, তৃণমূল নেতার প্রশ্ন শুনে ক্ষেপে লাল বিজেপি প্রার্থী সুভাষ সরকার। এরপরই গোলমাল শুরু। তৃণমূল নেতাকে প্রথমে ধাক্কা, তারপর মারধর। মারধরের অভিযোগ মানতে নারাজ বিজেপি প্রার্থী। বরানগরেও প্রচারে বিজেপি তৃণমূল মুখোমুখি, হলো কথা কাটাকাটি। ভোটের প্রচারে বিজেপির প্রার্থী। ঠিক তখনই তাকে প্রশ্ন করেন স্থানীয় তৃণমূল নেতা, যিনি পঞ্চায়েত সমিতির সদস্য। তার প্রশ্ন শুনেই বিজেপি প্রার্থীর মেজাজ খাপ্পা। তারপরেই তৃণমূল নেতাকে ঘিরে ধাক্কাধাক্কি, মারধর। সুভাষ সরকার বাঁকুড়ার বিদায়ী বিজেপি সাংসদ। এবারও তিনি পদ্মের প্রতীকে লড়ছেন, প্রচারও করছেন প্রতিদিন। বুধবার যান বাঁকুড়ার ছাতনার তেঘড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। হুটখোলা গাড়িতে গ্রামে গ্রামে ঘোরেন। জগন্নাথপুর মোড়ে পৌঁছতেই হাওয়া গরম। ছাতনা পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য আবির মণ্ডল এগিয়ে যান বিজেপি প্রার্থীর দিকে, ছুঁড়ে দেন প্রশ্ন। প্রথমে তৃণমূল নেতাকে কাছে ডেকে নেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার। কয়েক সেকেন্ড কথা বলেন, তারপরেই গোলমাল শুরু। আমি প্রশ্ন করি যে আপনি 5 বছরে এমপি থাকার সময় আপনি আপামর জনসাধারণের জন্য কি করেছিলেন? তখন যিনি এমপি পদে দাঁড়িয়েছেন সুভাষ সরকার, উনি কিন্তু আমার গলা ধাক্কা দেয়। কর্মী বা যারা এই মিছিলে হাঁটছিল তারা প্রত্যেকে নেশাগ্রস্ত অবস্থায় আছে। এখানে যারা কর্মী ছিল বা আমাকে গায়ে হাত দেয়, প্রচন্ড মারপিট করার চেষ্টা করে। আমার সাথে যে আমার পার্সোনাল পিএ আছে তাকেও প্রচন্ড মারপিট করে। সে এসে সবার মাঝে ভিডিও করার উদ্দেশ্য নিয়ে বাইরের একজন ব্যক্তিকে নিয়ে এসেছিলেন, সাফারি পড়েছিলেন, তাকে নিয়ে এসে আমাকে চেস করছে। আর হাতে একটা পাঞ্চ নিয়েছিল। যে হাতে পাঞ্চ নিয়ে থাকবে তো তাকে ফুল দিয়ে কি পুজো করবে? তো মহিলারা তেড়ে গেছে, তাও বাকি কার্যকর্তারা সঙ্গে সঙ্গে তাকে কিন্তু রক্ষা করেছে। মঙ্গলবার বাঁকুড়ার বড়কুড়ায় প্রচারে যান সুভাষ সরকার। তাকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামের মহিলারা, জলের সমস্যা মেটানোর দাবি জানান। পরের দিন এবার ছাতনায় গোলমাল। লোকসভা ভোটের সঙ্গেই হচ্ছে বিধানসভা উপনির্বাচন। 1 জুন উত্তর 24 পরগনার বরানগরে ভোট। এখানে বিজেপির প্রার্থী সজল ঘোষ বুধবার বরানগর পুরসভার 14 নম্বর ওয়ার্ডে প্রচারে যান। তখন ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের সঙ্গে শুরু হয়ে যায় কথা কাটাকাটি। যতই বড় ধর্মের টিকা, বরানগর জিতবে সায়ন টিকা। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী এবং বরানগর থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। সৌজন্যের বার্তা লকেট রচনা। রাজনীতির জায়গায়, রাজনীতিতেই সম্মুখ সমরে হলেও লকেটের সঙ্গে অনেক ভালো স্মৃতি আছে। সেইভাবেই লকেটকে দেখতে চাই বললেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা। পাল্টা সৌজন্যের বার্তা লকেটেরও। রাজনৈতিক পরিসর আলাদা হলেও সম্পর্ক যেন ভালো থাকে বললেন বিজেপি প্রার্থী। অভিনয় করার সময় স্মৃতি ভাগ করে নেন দুজনে। প্রচুর স্মৃতি। কখনো যদি মানে পলিটিক্সটাকে বাদ দিয়ে যদি আমি আর আপনি যেরকম কথা বলছিলাম, আমি আর লকেট যদি ওখানে বসি কখনো, অত যে আমাদের কথা থাকবে যে ওর যদি সেগুলো স্মৃতিগুলো মনে থাকে আর আমার যদি সেগুলো মনে থাকে, তাহলে এবারে দিন কাভার হয়ে যাবে, আমাদের কথা শেষ হবে না। এতগুলোই আমাদের স্মৃতি আছে এবং সবকটাই ছবি রিলেটেড। আমি সেই স্মৃতি নিয়ে লকেটকে আমার কাছে রাখতে চাই। দুজনের মধ্যে আমাদের সম্পর্কটা খুবই ভালো, কিন্তু আমি অনেক 10 বছর হলো ওই জায়গাটাকে ছেড়ে এসেছি, কিন্তু স্মৃতি তো সবাই থাকে।
ওর কাছে টাটকা রয়েছে, কারণ ও এখনো শুটিংয়ের ক্যামেরা অ্যাকশনের মধ্যে রয়েছে। এবং আমি চাই যে রাজনীতিতে কখনো ব্যক্তিগত সম্পর্কে যেন কোনো আঁচ না পড়ে এবং আমাদের ব্যক্তিগত সম্পর্ক যেন আমাদের ভালো থাকে। আসানসোলে বিজেপি প্রার্থী এসএস আলুওয়ালিয়া, বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিদায়ী সাংসদ আলুওয়ালিয়া, আসানসোলে তৃণমূলের শত্রুঘ্ন বনাম বিজেপির সুরিন্দর সিং আলুওয়ালিয়া। 13ই মে আসানসোলে ভোট। আসানসোলে ভোজপুরি গায়ক পবন সিংকে প্রার্থী করে বিজেপি। আসানসোল থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি হননি পবন সিং, তারপরই আলুওয়ালিয়াকে করা হয় প্রার্থী। এমন ক্যান্ডিডেট সিটিং এমপি যাকে নিজের সিট থেকে সরিয়ে, মানে আরেক দিলীপ ঘোষ সিটিং এমপি তাকে সরিয়ে ওখানে দিয়েছে, কারণ জানে শত্রুঘ্ন সিনহা বিরাট ভোটে জিতবেন, সেই জায়গায় দাঁড়িয়ে হারার লোক পাচ্ছিল না। আলুওয়ালিয়া সাহেব যেহেতু ওনাকে দেয়নি, উনি একটা জায়গা খুঁজছিলেন, সেই জন্য গেছে। এত চিন্তা ভাবনা করে আমরা দেখুন প্রার্থীটা কেমন করলাম আসানসোলে, যে আসানসোল সিটের পুরো ইকুয়েশন ঘুরে গেল। আসানসোল সিট এবার বিজেপি জিতবে। ডায়মন্ড হারবারের ক্ষেত্রে এমন প্রার্থী দেবো যে ওই সিট বিজেপি জিতবে। কোনো সময় জানেন বড় জাম্প দিতে গেলে পেছন থেকে দৌড়ে আসতে হয়। আসি পরের খবরে। লক্ষ্মীর টাকা নারায়ণের পকেটে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জালিয়াতি, গ্রেপ্তার বিজেপির বুথ সভাপতি এবং 2 বিজেপি কর্মী। পূর্ব মেদিনীপুরের ময়না থেকে তাদের গ্রেপ্তার করেছে হুগলির খানাকুল থানার পুলিশ। রাজ্য সরকারের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার। প্রতি মাসে মহিলাদের অ্যাকাউন্টে টাকা, এই টাকাই ঢুকছিল পুরুষদের অ্যাকাউন্টে। একজন দুজন নয়, বিজেপির বুথ সভাপতি সহ 13 জনের অ্যাকাউন্টে যাচ্ছিল মহিলাদের জন্য বরাদ্দ টাকা। গত রবিবার এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। মঙ্গলবার বিজেপির বুথ সভাপতি সহ 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতরা হলেন অশোক দাস, গোপাল জানা এবং সনাতন জানা। অশোক দাস পূর্ব মেদিনীপুরে ময়নার বিজেপির বুথ সভাপতি, গোপাল জানা এবং সনাতন জানা বিজেপির কর্মী। ধৃতরা সকলেই ময়নার বাসিন্দা। সবার অ্যাকাউন্টেই লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছিল, তবে লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তা হিসেবে তাদের ঠিকানা ছিল হুগলির খানাকুল। এটা কিভাবে সম্ভব হলো? তাছাড়া মহিলাদের জন্য রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, সেই টাকা পুরুষদের অ্যাকাউন্টে যাচ্ছিল কিভাবে? ময়না 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে দক্ষিণ হরকুলি গ্রামের বিজেপির বুথ সভাপতি অশোক দাস, তার ছেলে শ্রীকান্ত দাস বেসরকারি সংস্থার হয়ে বিভিন্ন ব্লকে ডেটা এন্ট্রির কাজ করতেন। প্রশাসন জানতে পেরেছে 2022 সালে খানাকুলে বিডিও অফিসে কাজ করতেন শ্রীকান্ত। সেই সময় বেসরকারি সংস্থার হয়ে দুয়ারে সরকার প্রকল্পে ডেটা এন্ট্রির কাজ করেন শ্রীকান্ত। তখন খানাকুলে বিডিওর পাসওয়ার্ড ব্যবহার করে কাজ করতে হয়েছে শ্রীকান্তকে। অভিযোগ, এই সুযোগে নিজের বাবা সহ এলাকার একাধিক পুরুষের নাম লক্ষ্মীর ভান্ডারে নথিভুক্ত করেন শ্রীকান্ত। এতেই লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকেছে বুথ সভাপতি সহ 13 জন বিজেপি নেতা কর্মীর অ্যাকাউন্টে। এ কথা স্বীকারও করেছেন বিজেপির বুথ সভাপতি। জানিনি ছেলে বাইরে কাজ করে, কি করছে নাই করছে, আমরা বাড়িতে থাকি, এ পর্যন্ত আমরা কিছু জানি। আমরা ছেলে কোথায় কাজ করে? কোথায়? ওই খানাকুলে। কিসের কাজ করে? ও ব্লকে ডাটা এন্ট্রির কাজ করে। আমাকে এইখানে ব্যাংকে বলছিল যেটা লক্ষ্মীর ভান্ডার পাইছি, সেটা আমি না বলবো নি, পেয়েছি, সে নাকচ হয়ে গেছে। আমি বুথ সভাপতি আছি বলে তো ওই জন্য আমার উপরে এত। কোন দলের? বিজেপি। প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ লক্ষ্মীর ভান্ডার পোর্টালে ভুয়ো উপভোক্তাদের নাম এন্ট্রি করা হয়েছিল। খানাকুলের ভুয়ো নাম ঠিকানা থাকলেও ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া হয় বিজেপির নেতা কর্মীদের। কয়েক সপ্তাহ আগে বিষয়টি খানাকুলের বিডিওর নজরে আসে। খানাকুল থানায় তিনি অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ। খোঁজ মেলে ময়নার 13 অ্যাকাউন্টের। তারপরেই 3 জনকে গ্রেপ্তার। এর মধ্যে অন্যতম বিজেপির বুথ সভাপতি, যার ছেলে শ্রীকান্ত পলাতক। বাপন সাতরা এবং সুজিত ভৌমিকের রিপোর্ট, নিউজ 18 বাংলা।